সার্ভে হচ্ছে আসলে সার্ভে হচ্ছে তোমাদের। সো আর একটা কথা, ইনস্টাগ্রামে আমার পোস্টিং এর ছবিগুলো পছন্দ করার জন্য ধন্যবাদ তোমাদেরকে। সো আজকে আমি টিএসএস এর একটা ছবি নিয়ে এসেছি। তো আজকে আমি যাকে নিয়ে এসেছি তাকে আলাদা পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, তাকে সবাই যেন বলে দেবে। দ্রোণাচার্য বন্ধুরা তাকে মিস্টার সংগ্রাম বলিউড কোচ। দাদা আমাকে আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল দাদার সঙ্গে কন্ট্যাক্ট করছি, বাট কোনো না কোনো কারণে দাদা তো বিসি করে যাচ্ছে না আমাদের বন্ধ। তো ফাইনালি আমরা একদম ফার্স্ট অফ অল যেটা হচ্ছে কি তোমরা জানো না সবাই তোমায় মোবাইল চ্যানেলে আছে অনেক দিন করছে, সবাই জানে ভালো ভালো অ্যাক্টিভিটি খুব পড়া নিয়েছে সবাই। তো তোমার এই জানতে পারো মর্নিং উইকেন্ড যে তুমি এসেছো কি বলছো তোমার সময় সেটা একটু দিকে ট্রাভেলিং করে সেটা কোথায় কেমন করলো সেই ছোটবেলায় আমার সরকারি কমান্ডো সিনেমা দেখেছিলাম একদম শুরু করে স্টারের ওপরে দেখেছিলাম। তারপরে ফাইনালি যেটা দেখবো পয়েন্ট হয়ে যায় সেটা সালমান খানের কোনো জায়গায় গেল মানে সবাই একটা আলাদা বিজনেস হঠাৎ করে বললাম না এবার করতেই সেখান থেকে ইচ্ছা জন্ম। তারপরে বাড়িতে বডিওয়েট ট্রেনিং টিপস পুশআপ এগুলি পড়াশোনা করলাম। দাম শুরু করতে পেরেছি বাইসেপ সবাই স্কুলে যাবো যাবো না টাইম থাকবে কোচিং এ পড়তে যাবো তখন হচ্ছে গিয়ে কি সুন্দর হেয়ার কাট রাখতে পারবে কারণ সুন্দর ফিজিক হতে পারবে। তো এই নিয়ে তো সেটা ইচ্ছা শুরু তারপরে মানে আসলে জানি তো তারপরে আস্তে আস্তে যখন মাধ্যমিক দিলাম 2002 সালে মার কাছ থেকে তখন 50 টাকা দিলাম যে আমাদের এখানে মঙ্গলটা আমাদের মঙ্গলের কথা আমাকে বলেছি প্রকাট পেয়েছে ফাইন্যান্সিয়াল 50 টাকা দিয়ে 2002 সালে ভর্তি হলো। তো সেখানে আমি মঙ্গলদার আমার মনে আছে তখন আমি ট্রেনিং করতে পুরলাম I was always very excited. তো তখন আমি বুঝতে পারি এখন যে মঙ্গলদা তখন একটু টেস্ট করার জন্য কি বলা হয়তো আমার রাগের বসে এত জ্বালাতন করেছি বলে ফুল আপ পাবি তো ফুল আপ হয়নি। এবার আমার ফুল আপ হলো না, তার মানে এইটা যে হবে বললো প্র্যাকটিস করতে, তখন বুঝি না এরকম প্র্যাকটিস করতে। তো তার জন্য বাড়ি এসে আমার মনে আছে সেই সময় বাড়ি এসে আমাদের বাড়িতে অনেক গাছ ছিল, সুপারি গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, কাঁঠালি ফুলের গাছ, আম গাছ, জামরুল গাছ, অনেক গাছ ছিল। এখন যেখানে পুরো জিপ আছে সে গাছ অনেক গাছের পাতা ছিল। সুপারি গাছের মধ্যে একটা কলের পাইপ বেঁধেছিলাম। রোজ সকালে আমি উঠে চেষ্টা করি প্র্যাকটিস বলবো না বিকজ হতো না, চেষ্টা এই করতে পারি ভালো মতো মানতে। তো এই হচ্ছে আমার ব্যায়ামের টেকনিক এবং হচ্ছে মানে আমি কোনো সময় ছাড়ি এখনো না, এখন নতুন নতুন নলেজ I'm always willing to learn almost anything that I am interested. এবং তারপরে ওখান থেকে ব্যায়াম বেশ কিছুদিন ব্যায়াম করলাম। তারপরে জানলাম যে ভালো বডি বিল্ডার পেয়েছে, কম্পিটিটিভ বডি বিল্ডার। তো ভালো বডি বিল্ডার পেয়েছে তো সবাই করতে যে অনেক হেভি চ্যানেলতে রয়েছে আমাদের গেলে বডি বিল্ডার যেটা সবাই এরকম চায় এরকম আছে। বাট আমার কাছে প্রত্যেকেই আমাদের সমান রেসপেক্ট এবং প্রত্যেকের কাছ থেকে কিছু কিছু শিখেছি। এখন তোমার কাছ থেকে প্রত্যেকে শিখবো, আমি জানি তোমার ভালো ইন্টারাক্ট লার্নিং সামথিং। তো আমি লাইফে এরকম ভাবে কাটাই। তো তখন গেলাম অমিতদার কাছে। তো অমিতদার ছেলে অমিতদাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। বাড়িতে যাওয়া বলে আছে আমার মেজো মামা বাড়িতে এসেছিলেন, বাড়িতে মামা বললাম যাও তো একটা মুখে দেখলাম মুখটা পুরো জানলার মতন বড়, জানালার মতন মানে হি ওয়াজ সো বিগ টু মি। তখন আমি ক্লাস 11 তো it was so big এবং ওইটা স্টাফ মানে সেই সময় আমি সবাই হয়তো তখন আমি দেখলাম ছেড়ে দেওয়া বডি বিল্ডিং যারা বডি বিল্ডিং বেঞ্চ বডি বিল্ডিং যারা করেছে এক সময়
2000 সালে ওই কবিতা খুবই ভালো লাগছে। আমরা ব্যায়াম করেছি তো অমিতা আমাদের বলতো কি শেখালো সুপার সেট সেই সময় তো সুপার সেট প্র্যাকটিস করা শেখালো। এখন বলছি টাইম আন্ডার টেনশন যেটা মেথড আছে সেটা অমিতা আমাকে শেখালো। ফার্স্ট বডি বিল্ডিং নিয়ে এসেছো, তারপর মানে যখন তুমি বডি বিল্ডিং করছো কি করে মাথাটা দেখো না করছো না? দেখো বডি বিল্ডিং এ কেউ ফোন করে আসে না, প্রথমে ব্যায়াম করা শিখতে হবে। আমার কাছে বডি বিল্ডিংটা রাতারাতি হয় না, ইট টেকস এ ভেরি লং টাইম। আমি আজকাল প্রত্যেকটি ভাইকে আমি তাই শেখাবো। ফার্স্ট বডি বিল্ডিং একটা বিশাল টাইম কনজিউমিং একটা গেম, ইফ নট দি মোস্ট টাইম কনজিউমিং একটা গেম। তুমি তোমার সেলুলার চেঞ্জেস করছো, সেল অ্যাড করছো, হাইপারপ্লেসিয়া করছো, মানে তুমি ভেবে দেখো কতটা বায়োলজিক্যাল চেঞ্জেস আনতে গেলে একটা নোভিস, একটা অ্যাভারেজ মানুষ একটা এতটা মাসেল টেন্স মানুষ হয়। তো ইট টেকস এ ভেরি লং টাইম। আমি তোমাদের অনেক কি বলতে বডি বিল্ডিং মানে কিন্তু মানে খুব সব মানে 3 মাসে করে তারপর 5 মাসে করে টাইম টু টাইম লাগে। যে বললাম আমি 2000 সাল থেকে বাড়িতে ব্যায়াম করা শুরু করি। 2002 সালে আমি মহিলা জীবনে ভর্তি হই মাধ্যমিক দেওয়ার সময়। মাধ্যমিক দেওয়ার পর তারপরে আমি 2003 সালে আমি অমিত দেবনাথের পিছনে যাই তার কাছে, যেটা আমি কৃষ্ণনগরে এখনো আছে পেলাম। তো সেখানে আমি দীর্ঘ বহু বছর ব্যায়াম করলাম। 2003 সাল থেকে আমি অমিত আমার মতন অত ডিগ্রেশন অমিতদের কাছে হয়তো কেউই ব্যায়াম করেনি। এবং আমার আই ওয়াজ অলওয়েজ কিন টু লার্ন। মানে তখন তো ওরকম মেইনস্ট্রিম তো ওরকম ভাবে কোচিং হতো না। কি হতো যে আমরা অবশ্যই অমিতদের প্র্যাকটিস দেখতাম। আমি দেখি ধরো জিমের মধ্যে কারোর হাত ভালো, কারোর পা ভালো, ধরো অমিতদের প্র্যাকটিস দেখতাম। আমি দেখে সবসময় তো পাওয়া যেত। তো অমিতরা ব্যস্ত থাকতো, সবার ট্রেনিং ব্যায়াম করতে টাইম থাকে। বাট যখন ধরো অমিতরা পা মানাবে আমরা সেই টাইমে করতে সেই টাইমে যেতাম। হয়তো কিছু এখন বলতে অসুবিধা নেই, স্কুল কলেজ কামাই করেও যেতাম, যে ব্যায়ামটা দেখতে হবে কিরকম ভাবে করছে। তো এই ইন্টারেস্টটা আমি এখন দেখি না, ছেলেরা চায় যে কোনটা খেলে কোনটা নিলে বডি হবে, বাট কি করলে ওই ফাইবার গুলো ট্রিগার করা যাবে, এটা একটা বিশাল বড় জিনিস। যেটা কিন্তু আজকের দিনে কোথাও না কোথাও আমার মনে হয় মিসিং। তো আমি ভাইদের সবসময় বলি একটা টাইম কনজিউমিং খেলা, তোমাকে ব্যায়াম করা শিখতে হবে, তোমাকে অনেক দিন টাইম দিতে হবে, তোমাকে অনেক দিন টাইম দিতে লাগালে কিন্তু হবে না। তো তারপরে 2003 সাল থেকে আমি নিজের জিমটা যতদিন খুলেছি, আমি নিজের জিম খুলেছি ধরো 2014 সালে। 2003 সাল থেকে আমি 2000 এত বছর ধরে ওইটা জিমে ব্যায়াম করি, নিয়মিত ব্যায়াম করি। আমার এখানে যারা আমাকে চেনে বা যারা আমাকে দেখেছে, আমি কোনোদিনও ব্যায়ামটা আমি করেছি বলে আমার মনে হয়। তো আমি যখন জিম করেছি তখন আমার এখানে অপারেশন হয়েছে, এখানে সেলাই ফেলাই করে যাত্রা অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট না, অনেকে বাইক অ্যাক্সিডেন্ট ব্যায়াম করতে অ্যাক্সিডেন্ট না, এটা খুব বোকার মতন অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি বন্ধুদের সাথে আড্ডা মেরে আমি বাড়ি ফিরছিলাম, তখন আমাদের সামনের গেট তালা মারা ছিল। তো পাঁচিল লোককে ক্রস করছি, এবার অন্ধকার, এবার আমাদের গেটের উপরে ফলা ছিল, তো জাম্প করে পড়েছিল, ফলার প্রায় হাতটা পড়েছিল, সেখানে কেটে গেছিল। আমার এখান থেকে সেলাই করেছিল, আমার মনে নেই। তারপরে দিন আমি ব্যায়াম বন্ধ করেছিলাম, তারপর দিন ডান দিকে পায়ের সব ব্যায়াম করেছিলাম। তো ব্যায়াম কোনো সময় বলবো, ঠিক আছে। এবং এই যে আমি বলতে পারি, অনেকে হয়তো বলতে পারেন যে এত ড্রাইভ, এত ইচ্ছা, এত মেন্টাল স্ট্রেংথ কোথা থেকে? তো আমি বলবো এটা পুরোপুরি আমার মার কাছ থেকে আমার পাওয়া। আমার মা প্রচুর স্ট্রাগল, মার স্ট্রাগলটা অনেক বেশি ছিল। আমার মা এখন আমার নেই, মার সাথে প্রায় 13 বছর হয়ে গেল, মা ছেড়ে চলে গেছে। বাট আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি জীবনে, সেটা মার কাছ থেকে। মা ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে, তারপরে গ্রামে থেকে পরিবার গ্রামে থাকতো, সেখান থেকে এখনো যখন গ্রামে যাই না, তো গ্রামের লোকেরা আমাকে বলে যে দীপুর ছেলে, তখন তারা গর্ব করে যে এখান থেকে পায়ে হেঁটে কত দূরে স্কুল কলেজ করেছে। সেই সময় কলকাতায় এসে নার্সিং এর ট্রেনিং নিয়েছে, চাকরি করেছে, সেগুলো ওখানকার লোকদের কাছে অনেক বড় ব্যাপার। এবং যখন মা যখন গ্রামে যেত চাকরির ছুটিতে, তখন ওখানে গিয়ে ওদের স্কুলে পড়াতো, গ্রামের যে স্কুলটা এখনো আটচালা হরিহরপুর স্কুল, এখনো গেলে। তো এটা হচ্ছে শেখা,
যে জীবনে লড়া। তারপরে যখন মার ক্যান্সার হয় সেই অবস্থাতেও মা প্রমোশন পায় অ্যাসিস্ট্যান্ট মেট্রন বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে। তো মা মনে আছে একটা জিনিস, মা তখন শরীরে কিছু নেই, অপারেশন হয়ে গেছে। তখন মা বলে তুমি বিয়ারেস নিয়ে নাও, করে নাও। মা বললেন আমি একবার আমার সাথে ওই চেয়ারে নিয়ে বসবো। তো মা সেই অবস্থা মনে আছে, আমি আমার ওয়াইফ আমাকে নিয়ে গেছে, জাস্ট একদিনের জন্য গিয়ে সাইন করে এসেছিল। তো এর থেকে সেটা যে জীবনে কোনো সময় শিখতে শরীরের জন্য জীবনকে তোমার সত্যিওর পিছনে দৌড়ানো দেখে অনেকেই অনুপ্রাণিত হতে পারে। তোমার আমার থেকে আমি বেশ কিছু আমার মা গ্রামের লোকজন যারা আছে নেক্সট জেনারেশন, তারা কেউ না কেউ, সবাই হয়তো হয়নি, বাট কেউ না কেউ অনুপ্রেরণা পেয়েছে। তো আমি মনে করি নিজেকে সেরকম ভাবেই তুলে ধরার চেষ্টা করি সবসময়, যাতে আমাকে দেখে 10 জন শিখতে পারে। যখন তারা আমার দিকে তাকাচ্ছে, যখন যখন তাকায়নি, দ্যাট ওয়াজ দ্য মেইন পার্ট। আমি কখন তুমি বলতে তাকাইনি, যখন আমি বললাম 2000 সাল থেকে যতদিন আমি কোচিং করাচ্ছি, 2016 থেকে কোচিং করাচ্ছি, এত বছর 16 বছর আমাকে কিন্তু চুপচাপ কেটে যেতে রয়েছে নিজের পিছনে, নিজের তারপরে এবং চুপচাপ কেটে, তারপরে লোকে রেকগনাইজ করছে। তো এই টাইমটা সবাইকে দিতে হবে। সবাই আজকাল ইজি মানি, ইজি সাকসেস চায়। কোনো সাকসেস ইজি হতে পারে না। তুমি ভাবো যে এটা আমি ইজিলি পেয়ে গেলাম, ওটা কিন্তু সাকসেস না, তোমাকে কেউ বোকা বানাচ্ছে। আমি সবসময় বলতে চাই, তোমাকে কেউ বোকা বানাচ্ছে। সাকসেস যদি তুমি পেতে চাও, তাহলে যদি কম্পিটিটিভ অ্যাথলিট হও, তোমাকে বেস্ট জায়গায় তোমার কম্পিট করতে হবে। তুমি যদি পড়াশোনায় সাকসেস পেতে চাও, কোচিং এ টিউশনে ফার্স্ট হতে হবে না, তোমাকে সেই বোর্ডে গিয়ে ফার্স্ট হতে হবে, তবে গিয়ে তুমি ফার্স্ট। সুতরাং সাকসেস, এবং সেটা কিন্তু অনেক বেশি টাফ। একটা কোচিং গিয়ে ফার্স্ট হওয়া আর একটা বোর্ড এক্সামে ফার্স্ট হওয়ার কিন্তু যতটা ডিফারেন্স, তেমনি কিন্তু এখনকার যেসব ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেগুলো ভারতবর্ষেও হচ্ছে, সেগুলো খুব কঠিন। তো যদি সত্যি সত্যি তুমি অ্যাথলিট হতে চাও, সবাইকে হতে হবে এরকম বলছি না, বাট যারা কম্পিটিটিভ অ্যাথলিট তারা হতে চায়, যারা নিজেদেরকে বেস্ট হিসাবে এস্টাবলিশ করতে চায়। তো যদি তুমি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম দ্য বেস্ট, ইউ হ্যাভ টু ফাইট এগেইনস্ট দ্য বেস্ট, বলতে পারো। তো এটাই আমার চিন্তাধারা। তো গোয়িং ব্যাক টু মাই ইনিশিয়াল ডেজ, তো আমি অমিতার জিমে জয়েন করতাম, এবং আমি যখনই সময় পেতাম আমি জিমে গিয়ে দেখতাম তার আর্মস ভালো, তার প্র্যাকটিস গুলো আমি গিয়ে বসে বসে দেখতাম। আজগুলো তারাও এখনো আছে, যাদের চর্চায় আছে। মানে যে যদি কেউ ভাবো যে আমি এগুলো বানিয়ে করছি, আমাকে জাস্ট নাম্বার দিয়ে দিতে পারি, তোমরা কল করে নাও, বলতে পারো। অন্য বলে একজন ছিলেন, তার আর্মস হেভি, আর্মস আর ফোর আর্মস এসে আমি গিয়ে তার আর্মস প্র্যাকটিস দেখতাম। সুদীপ্ত বলে একটা প্লেয়ার ছিল, আমাকে কোশ্চেন, বাট ওর ব্যাক খুব সুন্দর। তো কি হয়, ব্যাক মারতে আমি গিয়ে দেখলাম। তো সবার কাছ থেকে তুমি শিখতে পারবে, এবং একদম ভেবো না এদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সবার সাথে ভালো সম্পর্ক না থাকতে পারে, বাট তার ভালো কোয়ালিটিটাকে আমার নিতে হবে, তার থেকে আমার তার ভালো সাথে আমার এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমি ওর পছন্দ নলেজ গেম। তুমি যত জানো কিন্তু জানা শেষ সবসময় সমস্ত রকম তোমার এটা খুব ভালো লাগে বলতেছে। আমি অনেকে পডকাস্ট করেছি, তার আসলে এই কথাটা আমার খুব ভালো লাগে না, আমার খুব মনে হচ্ছে। তো বেসিক্যালি আমি এটাই করেছি। তারপরে আমি 2006 সালে আমি মনে নেই কোন সালে আমি একবার খেলেছিলাম, 2008 ফার্স্ট খেলি। তখন আমি পাওয়ার লিফটিং, আমি জানতাম যে আমার দ্বারা বডি বিল্ডিং হবে না, এত ডায়েট আমি কোনদিন ভাবেই নাই বডি বিল্ডিং করবো। বলি জানেন, আমি আমার সেসব বন্ধুরা জানে, আমি বলতাম বন্ধুদের ফেস্টিভটা যদি 6th প্লেস পাই, তাও আমি ভেরি খুশি হবো। মানে ইট ওয়াজ সো ড্যাম ইম্পসিবল ফর মি। তো আমি বললাম ভাবি বডি বিল্ডিং করবো, তো আমার তো বেঁচে আমার তো হবে না। তারপরে যখন আমি এমবিএ করতে যাই, এমবিএ করার জন্য আমি যখন সেক্টর 5 ভর্তি হই, তখন আমি ভাবি যে সেক্টর 5 থেকে সাইনপুর কাছাকাছি, এবং আমার গায়ে বরাবরই ভালো চোখ ছিল, ভালো আমি ভালো ওয়েট মুভ করতাম। তো আমি বলেছি পাওয়ার লিফটিংটা শিখি সাইতে। তখন সাইতে আমি যাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। তো সেখানে গিয়ে আমি বলি যে পাওয়ার লিফটিং এসে বলে পাওয়ার লিফটিং দেখো শেখায় না, এখানে ওয়েট লিফটিং শেখানো। তাহলে ঠিক আছে তাই। তো ওয়েট লিফটিং শিখতে গিয়ে সেখানে দেখি জয়ন্ত দাস এখন ডাইরেক্টলি রেলওয়েজে, তিনি ভালো প্লেয়ার একজন। সুমিতা লাহা ওয়ার্ল্ড রেকর্ড করলেন, সুমিতা দি যিনি বোধহয় খেলেননি, বাট এই বিষয়ে অদ্ভুত জ্ঞান লিফটিং সম্বন্ধে।
তো এনারা প্র্যাকটিস করছেন, তাই বলি যে, এবং সুশান্ত স্যার ছিলেন তখনকার ওয়েট লিফটিং। এবার যারা ওয়েট লিফটিং এর মোটামুটি আইডিয়া আছে তারা বলতে পারবে, মানে সেই সময় যখন সৌম্য স্যার যখন প্রথম ওয়েট লিফটিং করতে গেছিলাম, স্যার যখন প্র্যাকটিস করাচ্ছে খালি বারে আগে করানো হয়, ম্যাডাম বলে সব সময় এটা হবে না। কেন হবে না? বিকজ আমার বাইসেপটা ওভার ডেভেলপ ছিল। লিফটিং এর বাইসেপ যখন তুমি ক্লিন করো এখানে রাখতে পারো, আমি কিছুতেই এখানে রাখতে পারছিলাম না। মানে এই পোর্শন বাইসেপস, মানে এটা আমাকে তিনি বললেন, সুশান্ত স্যার ছিলেন সেই সময় স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অ্যাকচুয়াল কোচ। তিনি তখন আমাকে এটা বললেন, তখন আমি বলি স্যার তাহলে ওটা শিখবো ওই সাইডে, একই ওয়েট ট্রেনিং সাইডে। তখন জয়ন্তদার সুবিধাই তখন প্র্যাকটিস করতে আসতো, জয়ন্তদাই ওটা বড় গেম ছিল, এশিয়া ছিল। তাই বললাম ওটা আমি শিখবো, বলে ওরা তোমাকে সেখানে শেখো। তখন আমি যাই, আমি বললাম দাদা আপনি শেখাবে? বলে দেখি তোমার লিফট কত আছে। তো ভালো করে লিফট করতাম, ওই রকম অসুবিধা হয়নি। এবং এই ভালো করে লিফট করাটা আমি বলছি না, এই ট্রেনিংটা কিন্তু মূলত আমি এদের কাছে চাই, যারা আমাকে ভালো করে ফাউন্ডেশনটা আমার খুব ভালো ছিল বরাবরই। আমি কম্পাউন্ড মুভমেন্ট ভালো করতাম, আমি তাম ঝাম প্র্যাকটিস যেখানে আজকে ভাইরা যেই সব ব্যায়াম করে আমি কিন্তু এখনো তাই করি না। আমি খুব বেসিক ব্যায়াম করি, 2-3টে বেশি এক্সারসাইজ করি না, বাট সেগুলো ম্যাক্সিমাম কম্পাউন্ড মুভমেন্ট হয়। তো যাই হোক আমার স্ট্রেন্থ ভালোই ছিল। তো আমার মনে আছে 2-3 মাস প্র্যাকটিস করার পরই একটা স্টেট চ্যাম্পিয়নশিপ ছিল, জুনিয়র সিনিয়র ন্যাশনাল সিলেকশন। আমি জুনিয়র সিনিয়র দুটোতেই চ্যাম্পিয়ন হই। আমার মেডেল পাওয়ার লিফটিং এর এখনো বাড়িতে পড়ে আছে, বাট ওটাতে মেন স্ট্রাগল ছিল যে বডি ওয়েটটা আমার নামাতে হবে। তো আমার বডি ওয়েট অলমোস্ট ছিল তখন 84-83। তো আমি তখন বোধহয় 70-ও নিচেতে খেলেছি। এক্সাক্ট আমার গ্রুপটা খেয়াল নেই, 67 পয়েন্ট সামথিং বোধহয় গ্রুপ হয়, মানে মনে পড়ছে না। বাট এই 70-এর নিচে আমার বডি ওয়েট দিয়ে যেতে পেরেছিল। ওই তারপরে সেটা কার্ডিও করে যখন আমি কমালাম, তখন মনে করছি একটা চেহারা তো ভালো হয়ে গেছে, চেহারাটা ভালো হয়ে গেছে। তো এই শনিবার তখন লিফটিং কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হলাম। সবার সঙ্গে তো এমবিও করছি, পড়াশোনা কিন্তু চলছে, ওখানে শুধু লাইফটাম সাইডে। আমি মনে আছে তখন 5-10 টাকা দাঁত ভাড়া ছিল, এখান থেকে 5 বাস ছিল মধ্যে 5টার সময় বাসে। আমি 6টার মধ্যে সাইডে ঢুকতাম, 6টা থেকে টানা প্র্যাকটিস করতাম, জামা কাপড় খাওয়া দাওয়া ক্যারি করতাম, ওখানে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে কাজে করতাম ফাঁকা মাঠে। যারা শুনবে কিংবা ফাঁকা মাঠে ঘরে যদি শুনবে, বজরংবলী দিব্যি নিয়ে বলছি, বেলা তখন বাজে 10টা, পুরো মাঠ ফাঁকা সাইডে, আমি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, ভাবছি ঠিক আছে একদিন করে ফেলবো, একদিন পারবো। দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন। আমি জানি না কেউ বিশ্বাস করবে কি করবে না, ভাই আমার ডান দ্যাট। ঠিক এখনো যদি যখন যাই না সাইডের পাশ দিয়ে, আমার যখন ফ্যামিলি নিয়ে যাই, আমি তোমার গদিকে বলি যখন এই মাঠে আমি দৌড়াবো একা। বাট আমার স্বপ্ন আমার সাথে ছিল, আমি একা কোনো সময় ছিলাম, আমি স্বপ্ন পরিষ্কার দেখতাম যে আমি নাম্বার 1। আমার স্বপ্ন আমার কাছে পরিষ্কার ছিল, মাঠে হয়তো একা ছিলাম, বাট আমার সাথে আমার স্বপ্ন ছিল। তো দ্যাট ড্রোভ মি। এখন ভাইদের দেখি প্রি ওয়ার্কআউটে এই খেতে হয়, এই গান, এই রেজ, ভাই পুরো প্রি ওয়ার্কআউট এখান থেকে আসে, পুরো প্রি ওয়ার্কআউট এখান থেকে আসে। এর থেকে বেশি যারা বোঝার তারা বুঝবে, যারা প্রকৃত অ্যাথলিট তারা বুঝতে পারবে, আর যারা বড় বড় অ্যাথলিট তারা হয়তো বুঝতে পারবে। তো তখন প্র্যাকটিস করতে এই শনিবার ধরুন স্টেট চ্যাম্পিয়নশিপ ছিল পাওয়ার লিফটিং এ, ওখানে বডি ওয়েট দিলাম, ওখানে পড়তে হেভি চেয়ার। তো আমি র লিফট করতাম, মানে আমার কোনো ফুট ছিল না। যখন বেঞ্চ টেস্ট হেভি লাগতো দেখতাম, তারপরে আমার অভিজ্ঞতা বলে সাথে সপ্তাহে বডি বিল্ডিং ওটা জিতি, ঠিক আছে, ওটাতে তো ডিভিশনে আমি জিতি। এবং তারপরে সেদিনকে আমার কলেজের ফ্রেশার্স ছিল, মনে আছে এমবিএ কলেজের ফ্রেশার্স ছিল। তো সেখানে গিয়ে আমাকে সবাই মিলে কাঁধে করে ঘোরানো, বা মনে থাকবে জীবনে কোনো ভিডিও ফুটেজ ছবি টবি নেই, বাট সব এখানে রয়ে গেছে। তো দারুণ মুহূর্ত ছিল আমার কাছে ওটা। পরের সপ্তাহে বডি বিল্ডিং কম্পিটিশন ছিল। তো অমিতা বললো শোনা খেল, ভালো লাগছে। তারপর অমিতা আমাকে পোজিং দেখিয়ে দিল। তারপরে আমি গেলাম খেলতে, আমি আমার গ্রুপের চ্যাম্পিয়ন হই এবং ওভারঅলে রানার হই। প্রথম কম্পিটিশনে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ ছিল, এটা ছিল হচ্ছে ইচ্ছাপুর। তো আমার মনে আছে। তো সেই থেকে শুরু। তারপরে তার ফলোইং কম্পিটিশন ছিল একটা বেঙ্গল চ্যাম্পিয়নশিপ, সেটা সিঙ্গুরে হয়েছিল। তো সেখানে আমি চূড়ান্ত হই। আমার গ্রুপের প্রথম হয়েছিল সৌরভ বলে একজন। সৌরভদা তুমি এখন ভিডিওটা দেখছো, তিনি এখন আমার কাছে পিটি করেন, তো অনলাইন ট্রেনিং করেন। এবং সেকেন্ড হয়েছিল দীপক ভেরি গুড বডি,
অর্ডিন্যান্সের প্লেয়ার, দুর্ধর্ষ প্লেয়ার, কোনো কথা হবে না। তো সেখান থেকে শুরু, তারপর আমাকে আমার মাথায় নিচে আমাকে বেঙ্গলের চ্যাম্পিয়ন, বেঙ্গল চ্যাম্পিয়ন। তো এই করতে করতে কম্পিটিশন করতে থাকি। প্রচুর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, ওভারঅল বেঙ্গল চ্যাম্পিয়নশিপের পজিশন, তারপরে আমি বেঙ্গল চ্যাম্পিয়ন হই ফাইনাল। তারপরে 2010 সালের কাছাকাছি আমার মা ক্যান্সার হয়। তো ক্যান্সার হয়, তো সেই সময় 2010 সালে যখন আমার মার ক্যান্সার ধরা পড়ে, প্লাস আমাকে চাকরিতেও ঢুকতে হয় সেই সময়, এবং পড়াশোনা প্রায় শেষ, কলেজ ডেজ আর পর সুবর্ণ টাইম চলে গেছে, এবারে আসলে রিয়ালিটি বাস্তবকে ফেস করার টাইম এসেছে। তো আমি সেই সময় কম্পিটিটিভ বডি বিল্ডিং আমি বন্ধ রাখি, এবং আমি ব্যায়াম করে বন্ধ রাখি। বরাবরই ভালো ব্যায়াম করেছি, সেই একদিনও ব্যায়াম কমাই, বাট আমি কমপ্লিট করতে পারি বেশ কিছুদিন। এবার বেশ কিছুদিন মানে প্রায় 8 বছর। তো তারপরে আমি আমার তাড়াহুড়ো করে আমাকে আমার মা তখন খুবই খারাপ অবস্থা শারীরিক দিক থেকে, তো আমাকে তাড়াহুড়োর মধ্যে আমাকে বিয়ে করতে হয়। অ্যারেঞ্জ ম্যারেজই করেছি, লাভ ম্যারেজ করানো সেই সুযোগ সেই সময় দিতে পারি, লাভ ম্যারেজ হয়, অ্যারেঞ্জ ম্যারেজই করেছি। যাই হোক, রাগ করো না। তো তারপরে আমার মা 2000 ওই টাইমের মধ্যে 1 বছরের মধ্যে আমার মা মারা যায়। তো একটা বিশাল বড় আমার কাছে লস ছিল, বাট বিকজ প্রতিটা মুহূর্তেই মা বিশাল বড় সাপোর্ট, আমার বাবা প্রচুর সাপোর্ট করেছে। বাট মা সবার জীবনে আই গেস সব ছেলের জীবনেই মা আলাদা জায়গায় মাকে হারিয়েছি। তো একটা বিশাল বড় ব্লো আমার কাছে। সেই মুহূর্তে ফাইন্যান্সিয়ালিও আই ওয়াজ নট ডুইং গুড, বিকজ আমি চাকরি করতাম, সব নতুন বিয়ে হয়েছে, আমার এডুকেশন লোন চলছে, বাবার টাকায় পড়াশোনা করিনি, নিজের মুখ নিয়ে পড়েছি। আমার মা বাবা দুজনেই সরকারি চাকরি করতে চাইলে অনেক টাকা নিয়ে করতে পারতাম, আমি লাভিশলি লাইফ লিড করতে পারতাম, বাট মেরুদণ্ড ব্যায়ামটা খুব বেশি করেছি। মেরুদণ্ড ব্যায়াম বেশি করার জন্য কি হয়েছে, কি মেরুদণ্ড বেশ শক্ত হয়ে গেছে, তার জন্য মা বাবার কাছে হাত পাততে পারিনি। তো কিছুদিন সকলের সাথে আপোষ করতে হয়, কিছুদিনের জন্য। তারপরে সেই সময় খুবই স্ট্রাগল গেছিল। তারপরে ঠিক করি যে আমি একটা জিম ওপেন করবো। এক্স্যাক্টলি মনে আছে, 2500 টাকা বেশি, তো মানে কিরকম 2500 টাকা বেশি। তখন মোটামুটি আমার কাছে 10 জন আমার কাছে ব্যায়াম করতো। তাই ভাবলাম যে আমি যদি জিম খুলি তাহলে 10 জনের কাছে অন্তত আমাকে 250 টাকাও নিতে পারবো, তাহলে 2500 টাকা এক্সট্রা কম। সেই 2500 টাকার লোভে আমি জিম তৈরি করা শুরু করি। সেটা আবার দোতলা বানিয়ে নিচতলাটা 3টে ঘরের মধ্যে আমার অল্প বাজেটে 1 লাখ টাকা বাজেটের মধ্যে আমার জিম বানিয়েছিলাম, 2-3টে বেশি। আর বন্ধুর কাছ থেকে কিছু ওয়েট নিয়ে এসেছিল, আর বন্ধু উজ্জ্বল ঘোষ, সেই সময় আমাকে খুবই সাপোর্ট করে, বরাবরই সাপোর্ট করে এসে ছোটবেলার বন্ধু। ওর কাছ থেকে আমি ওর বাড়ি থেকে বললাম, ও বলে তো সব ওয়েট গুলো নিয়ে যাবো, ওয়েট ব্যবহার করে তোর ওখানে গিয়ে ব্যায়াম করবো। তো তাই করেছি, আমি ওয়েট গুলো নিয়ে আসি। তো সেই ওয়েট দিয়ে এবং আমার টেনশন দিয়ে আমি জিম চালু করি, এবং তার মধ্যে হয়ে যায় অ্যাক্সিডেন্ট। তো ওই এক হাতে ব্যায়াম দেখাতে আমি জিম চালু করি। ঠাকুরের আশীর্বাদে ভালো রেসপন্স ছিল, এবং আমি লোকদের পর্যন্ত বোকা বানাইনি। এটা একটা বড় পাওয়া বলতে পারি আমি নিজের কাছে। আমি সৎ ছিলাম, বরাবরই অনেস্ট ছিলাম, যতটা পেরেছি ততটাই দিয়েছি। কোনো সময় বেশি করিনি আর কোনো সময় কম করিনি, যা পেয়েছি তার থেকে বেশি আমি পেয়েছি। এটা আমার বাবা শিখেছে। তো এবার তারপরে আস্তে আস্তে 2016 সাল, 2016 সালে পলাশ আসে, সুদীপ পাল আসে, রোহিত সাহা, এরা তখন বডি বিল্ডিং করবে, বাবা বডি বিল্ডিং ঠিক আছে, ভালো করে তারা প্র্যাকটিস করে। পলাশ তখন অলরেডি খেলছে, বাট কোনো জায়গায় পজিশন পাচ্ছে। তো 2016 সাল থেকে আমিও ভালো করে বডি বিল্ডিং শিখি। এবার তখন মডার্ন বডি বিল্ডিং বরাবরই 2016-17 থেকে ন্যাচারালি করতে হয়। এবার আমি তো বললাম, এখন তো গেমটা অন্যরকম হয়ে গেছে, এনহ্যান্সড করবে। বাট 2008-9-10 আমি মোটামুটি সব গেম মেডেল মেরেছি এবং জিতেছি। ওভারঅল ডিস্ট্রিক্টে সব জিততাম ন্যাচারাল পাওয়ার লিফটিং। তো এটা এখন বলবো, এবং সেই ছবি আমি চাইলে দিয়ে দেবো, তুমি অ্যাড করে দিও। তার মধ্যে খারাপ ছিল, নিজের বলে বলছি, আমার কাছে আসবে নিচ্ছে। হ্যাঁ, আমি বাঁচিয়ে দেবো। তো এবার তখন বলি ঠিক আছে, বল করে শিখবো, এবং বরাবরই আমার শেখার আগ্রহ ছিল। আমি আন্দাজে ছেলেপিলের সাথে গিনিপিগের মতন আচরণ করতে পারবো না, তাদেরকে গিনিপিগের মতন সেটা আমি করতে পারবো না। তো আমি তাই বলি আমাকে শিখতে হবে, এবং কাজ শিখবো আমি
আমার অরিন্দম দত্ত বলে একজন আছে, তাকে চেনে না এরকম বডি বিল্ডার ভারতবর্ষে নেই, ভারতবর্ষে নেই। বিকজ তিনি দুর্ধর্ষ প্লেয়ার ছিলেন এবং রেলওয়েজ এর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিলেন। এবং ওয়েস্ট বেঙ্গলে আজ অব্দি আমি যে কটা ফিজিক দেখেছি, আমি ওরকম ফিজিক আজ অব্দি দেখি, অরিন্দম দত্তের মতন ফিজিক। এবং যারা যারা দেখেছে ওনাকে ফর্মে, সবাই একই কথা বলে যে ওরকম ফিজিক কেউ দেখ। He was just legendary. He was unmatched, at least in my eyes. এবং I have seen a lot. তো তো আমি যে অরিন্দমদার কাছে শিখবো, অরিন্দমদার কাছে গেছি, অরিন্দমদা 2-3 বছর অরিন্দমদার কাছে ট্রেনিং করেছি, কিভাবে অল্প অল্প জিনিস ব্যবহার করে সুন্দর চেহারা করা যায়, কিভাবে সঠিক খাওয়া দাওয়া করলে, খুব একটা ব্যবহার করলেই হয়, অ্যাবিউজ না করলেও চলে, এগুলো আমাকে অরিন্দমদা শিখিয়েছে। এবার সেই তারপর থেকে ওই সেম মেথড ব্যবহার করে আমি পলাশ, সুদীপ, সেই সবার প্রথম সারির যে কয়েকটা স্টুডেন্ট ছিল, আমি তাদেরকে সেই অবস্থাতে আমি তাদেরকে রেডি করতে থাকি। এবং তারপরে 2018 সাল থেকে পলাশকে কেউ ছুটে পারে। 2016 সালে সুদীপ প্রথমবার এই বেঙ্গল চ্যাম্পিয়ন, রোহিত বেঙ্গল চ্যাম্পিয়ন প্রথম, এবং পলাশ ওভারঅল কোনো জায়গায় বাড়ি ফেরে 2018 সালে। তো তারপর থেকে আমার আস্তে আস্তে নাম হয়, সবার তোমাদের ভালোবাসাতে চিনতে থাকে আস্তে আস্তে। আর সেই সময় আমি সব কম্পিটিশন যেতাম না, চাকরি করতাম, তখনও স্ট্রাগল করছিলাম, তো সময় দিতে পারতাম না, আমাকে জাস্ট ট্রেনিং কর, দ্যাটস। এবারে তারপরে আমি তখন দেখি, আমি তখন 2018-তে আমিও খেলি, আমিও বেশ কোনো কম্পিটিশনে হারিনি, সব কম্পিটিশন জিতেছি, সব কটা ফেডারেশনে স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছি। ন্যাশনাল লেভেলে আমার চেহারা কোনোদিনও ছিল না, মানে যে সময় হতে পারতো সেই সময় আই হ্যাড ইনভলভ, আর যে সময় সব রিসোর্সেস ছিল, সামর্থ্য ছিল, সেই সময় সেই শরীরটা ছিল। এবং আমি নিজেকে চাইছিলাম অনেকদিন ধরে, অনেকদিন রাখতে। আমি আমার লিমিটেশন আমি জানতাম এই বেশি যদি চাই তাহলে আমার প্রবলেম, সেটা আমি একটা শিক্ষিত মানুষ, সেটা আমি প্রবলেমটা কেন করবো। আমি ভাইদেরও সবসময় নিজেদের সুবিধা, নিজেদের শরীর বুঝে বডি বিল্ডিং, ঠিক আছে। তো যাই তারপরে সবাই জানে আমাদের পছন্দের অনেক ঘোষ, অনেকটা যাবে, অনেকেরটা অনেক পরে এসছে, অনেক এসে 2020-তে, এখন 2018-তে এসেছে সব ডেফিনেটলি। এবার 2019-এ আমি ভালো আমি একবার ন্যাশনাল খেলবো, তখন আমাকে কৌশিক তখন তো কৌশিকদা আমাকে বলেন যে তখন চেয়েছিলাম যে আমি অজয়দার কাছে ট্রেনিং করি, অজয় শোভা। তো অজয়দার কাছে আমি 3 মাস ট্রেনিং করি, খুব ভালো আমাকে গাইড করেছিলেন। এবং সব থেকে ভালো যেটা অজয়দা আমাকে শিখিয়েছিলেন সেটা হচ্ছে কি, আমি সবসময় বলি যে আমি মেইন স্ট্রিম বডি বিল্ডিং, মডার্নাইজ বডি বিল্ডিং আমাকে অরিন্দম দাস শিখিয়েছে, বাট মডার্নিটি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে লোকের সামনে, কিভাবে গেমটাকে একটু গ্ল্যামারাস ভালো মতন দেখাতে হয়, সেটা অজয়দা কিন্তু আমাকে শিখিয়েছে, আমাকে গাইড করেছে, এবং কৌশিকটাও আমাকে গাইড করেছে। বিকজ এটা খুবই দরকার। আগে আমি ভিডিও দেখেছি কৌশিক, তো সোজা এই মানুষগুলো অন্যের কাছে 10 জনের কোনো সবার কাছে ভালো হতে পারে না, আমিও সবার কাছে ভালো না, বাট আমার কাছে সবার কাছে সবার কাছে ভালো হতে পারে। আমার কাছে এই লোকগুলো, এবার বলছি না আমি এদের কাছ থেকে ভালোটাই নিয়েছি, এটাই বলতে পারি। সব জায়গায় মত সেম মেলে না, মতবিরোধ আমার সাথে প্রচুর, এই কৌশিকদা কিংবা অজয়দার সাথেও মতবিরোধ মনোমালিন্য প্রচুর, কিন্তু আমি জানি কোনটা নিতে হবে এদের কাছ থেকে, এবং সেগুলো আমি নিয়েছি। এবং তারা আমাকে কিন্তু উজাড় করে দিয়েছে, কিন্তু আমার কাছে চেপে রাখা, তারা আমার কাছে কিন্তু অনেক সবকিছু আমরা ভালো মতন তারা বুঝিয়েছে, ইন অ্যান্ড আউট অফ দ্য গেম, ইন অ্যান্ড আউট অফ দ্য ইন্ডাস্ট্রি। তো সেখান থেকে আমি 3 মাস প্রিপারেশন, আমার পারফরমেন্স ভালো ছিল না, আই ওয়াজ নট স্যাটিসফাইড, রেজাল্ট ভালো হয়নি, ন্যাশনাল খেলেছিলাম, এবং আমি বুঝতে পেরেছি আমার দ্বারা হবে না, বিকজ নেই শরীরে সেই গ্রহণ নেই। এবার তারপরে আমি বডি বিল্ডিং আমি বন্ধ রাখি, কমপ্লিটলি বডি বিল্ডিং আমার বন্ধ করি, বডি বিল্ডিং বন্ধ রাখি, বডি বিল্ডিং চলছিল, ব্যায়াম করছিলাম, ওরা চিরকাল থাকবে যতদিন আমি যাচ্ছি শেষ যা। তো তারপরে কোনো পলাশ, তারপরে 2019-এ সান্নাম ক্লাসিক ওভারঅল চ্যাম্পিয়ন হয়, সেটা একটা হিউজ ডিল, মানে আমি স্বপ্ন এই সাকসেসটা ভাবিনি, তাই। তারপরে মোটামুটি সবাই আমার কথা জানতে পারে, সান্নাম ক্লাসিক দ্যাট টাইম ফিট এক্সপো ওয়াজ এ বিগ ডিল ইন দ্য টোটাল ইস্টার্ন ইন্ডিয়া, ইফ নট ইন্ডিয়া। এত গ্ল্যামারাস শো খুব কমই হয়েছিল সেই সময়।
তো সেসব পলাশ ওভারঅল চ্যাম্পিয়ন যেতে, তো তারপর থেকে মেইন স্ট্রিমে সবাই আমাকে চিনতে শুরু করে, আমার কাছে প্রচুর স্টুডেন্ট আসা শুরু করে। এবং তারপরে পলাশের একটা ইঞ্জুরি হয়, তো তখন পলাশের সাথে আমার ইন্টারভিউ, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার, দ্যাটস এ ডিফারেন্ট জার্নি। তো পলাশ বেটার বলতে পারবো, বাট হি ওয়েন্ট থ্রু হেল দ্যাট টাইম। তো তারপরে আমার কাছে অনেকে আসে, মিলান নিয়র করে প্রত্যেকে আসে। তারপরে 2020 সাল লকডাউন, সবার জীবনে আমূল পরিবর্তন। এবং এবং ব্যাপারটা হচ্ছে কি, এই লকডাউনটাকে এক একজন এক এক রকম ভাবে নিয়েছে। তুমি কিভাবে আমি কিন্তু বিশ্বাস করবে, আমি কিন্তু আমার জীবনের একটা ভালো টাইম গেছে। কেন ভালো টাইম গেছে বলছি না, আমি আমি আমার মার মৃত্যুর পর থেকে হিউজ স্ট্রাগল, মানে দেখো সবার কাছে স্ট্রাগলটা ডিফারেন্ট লেভেল, বাট আমার কাছে আমি জানি আমি কি করেছি, কতটা স্ট্রাগল করছি, প্রচুর লড়ছি, প্রচুর প্রচুর। তো 2000 এবং আমার মেয়েকে আমি বিন্দুমাত্র সময় দিতে পারিনি, মানে দ্যাট টাইম আমি অফিসে স্ট্রাগল করতে হয়েছে, আমি জিম সেট আপ করেছি, তো জিমে টাইম দিতে হচ্ছে, ট্রেনিং করা শুরু করেছি, ট্রেনিং এ টাইম দিতে হচ্ছে, নিজে খেলছি, বাট মানে কখন যে আমার মেয়ে একটু বড় হয়ে গেল, তো আমি বুঝতে পারলাম 2020 সালে যখন লকডাউন হলো, এটা আমি জানি অনেকটাই জীবনে খুব খারাপ সময়, বাট অ্যাজ এ ফাদার I had the time with my daughter. I had the only time with my daughter. Because বাড়ি থেকে হয়তো সেটা জিম করতো, ট্রেনিং করছে না, তো কি করবো, মেয়ে তখন 2-2.5 বছর বয়স হলো, তো মেয়ের সাথে আমি প্রচুর সময় কাটিয়েছি, এবং আমি এই সময়টা আর হয়তো কাটাতেও পারবো না, আবার ব্যস্ত হয়ে গেছি, বাট আই এনজয় দ্যাট টাইম। আমি এটা বলতে পারি, মিথ্যা বলবো, আমি এনজয় দ্যাট টাইম। এবার অনেকে স্ট্রাগল গেছে, আমি সেটা বলছি খুব খারাপ সময়, বাট আমার জীবনের ওই কটা দিন আমি যতদিন আমার মেয়ের সাথে কাটিয়েছি, মেয়ে যখন মোটামুটি ছোট ছিল, শৈশব ছিল, সেই সময়টা আমার খুব মন কেটেছে। আর হয়তো ওই মতো টাইম দিতেও পারবো না, ও ব্যস্ত না। তো তারপরে লকডাউন উঠে গেল, আমার ব্যস্ততা শুরু। তো সকালে ফোন আসলো একটা ছেলে, যে দাদা ট্রেনিং করতো, আমি ঠিক আছে চলে আসো। তো ছেলেটা আসলো, ঘেমে ঘুমিয়ে এসে সকালে গিয়ে তখন প্র্যাকটিস করছে, কি শোল্ডার প্রেস মারছিল, মানে এতটা ক্রিস্টাল ক্লিয়ার, মানে আমি এখনো দেখতে পেয়েছি বললো, because that was a historic day for India, not for me. যেটা হয়তো জানি না তখন, আমি তো জানি না। তো ছেলেটা আসলো, ব্লু কালারের প্যান্ট পরেছিল, ট্র্যাক স্যুট, এবং হোয়াইট কালারের ফুল স্লিভ টি শার্ট, তার মধ্যে কালো রঙের ছোট, এবং সেটা অনেক পুরো। তুমি আমি ভাবলাম তা ফেলে দেবো, ঠিক আছে, চিতাবাগের রঙ ছোট, তুমি আমি বললাম ফেলে দেবো। এবার বলছে দাদা এখানে পড়বো, ঠিক আছে পড়ো, কত টাকা না, বললাম দেখো ভাই আমি বছরে 10,000 টাকা, মাসে 1,000 টাকা দেবো। দাদা আমার কাছে তো টাকা নেই। তাহলে ঠিক আছে জামাটা, তো জামাটা শুনলো, ডবল মারলো। আমি বললাম ভাই কিচ্ছু লাগবে না, বিকেলে চলে আসবে, বলে চলে আসবে, চলে আসবে। তো এবং বিকেলে ছেলেটা আবার আসলো, আমি বলছি বিকেলে তো আসবে না, পরের দিনকে আসবে। এবং আমি কিন্তু এত ঘেমে তো সবসময় ভালো কথা, আমাকে হাই প্রেশার আছে, বলছে না দাদা আমি না হেঁটে হেঁটে এসছি, টোটো ভ্যানের টাকা ছিল। সো দ্যাট ওয়াজ অনেক কোর্স, ঠিক আছে, তখন ওর ওয়েট ছিল 68 কিলো 2020 সালে, আর এখন ওয়েট যায় অন স্টেজ 88, 90। সো দ্যাট ওয়াজ অনেক কোর্স। হি অলওয়েজ হ্যাড দ্য স্ট্রাকচার, মাস ছিল না এত, বাট স্ট্রাকচার ওয়াজ অলওয়েজ দেয়ার। আগুন এক বছর একটা আগুন লাগে, জেদ লাগে, no amount of music or play workout can give you that. Let's be very clear. যতটাই কোচ খেল, ভিতরে যে আগুন না থাকে না, you will not be able to get there ever. তো ওর ভিতরে সেই জেদটা ছিল। সেম উইথ পলাশ পোদ্দার, সেম উইথ সুমন মালাকর, সেম উইথ সুমন, সেম উইথ রোহিত শাহ। You cannot make a champion, you can help him, তুমি চ্যাম্পিয়ন তৈরি করতে পারবে। তুমি তাকে গাইড করছো, পোস্ট করা হচ্ছে, তোমার যদি নিজের স্ট্রেংথ থাকে তুমি পোস্ট করা করতে, it's not about strength, আবার বলছি it's not about strength, it's not about ভিতরে একটা আগুন লাগে, বলছি না অনেক ব্রেক নিত, এখন লোক বিশ্বাস করবে না। ডার্লিং ভাই দেশে আমি ভিডিও কল করতাম, ভিডিও কল করে আমি দেখতাম অনেকে অনেক সময় ভক্ত বলে তারা ভালোবাসি অথচ তারা ভালো নেই, ভিডিও কল করবো। এখন আমি খুব ভিডিও করবো, কালকে রাত অব্দি প্লেয়াররা যারা খেলবে এই সপ্তাহে তারা সবাই ভিডিও কল করেছে। তো ভিডিও করতাম, দেখতে ডার্লিং ভাই তোর অনেক কষ্ট হচ্ছে, বাট করছে।
তো আউট অফ ডেসপারেশন কামস গ্রেটনেস। কোনো গ্রেটনেস না এসি রুমে বসে পায়ের উপর পা নেটফ্লিক্স দেখতে দেখতে গ্রেটনেস আসে না। যদি তোমার বাবার কোটি কোটি টাকা থাকে অ্যাকাউন্টে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক সামথিং আউট অফ ইউর ওন, মেক টু বি ডেসপারেট। কমফর্ট জোন থেকে গ্রেটনেস আসে। তো আমি ভাইদের এটাই বলি। এবার যাই হোক, তাও অনেক চালু করলে এবং সে বছরই অনেক বেঙ্গলে বড় বেড়ে চা তারপরে না যাবতীয় যা যা ছিল সব নিয়েছিল। বিকজ হি অলওয়েজ হ্যাড ইট ইন। তো তারপর থেকে অনেকে সাকসেস এর পর তারপর আদিত্য ছিল মারাত্মক পোটেনশিয়াল। মাই ওনলি রিগ্রেট ইন দিস ইন্ডাস্ট্রি ইজ আদি ছোটা দিন বলে থাকি। ওই ভাইটা ও যদি 6 মাস নিজেকে বডি বিল্ডিং এ দেয় কিংবা লিফটিং এ দেয়, দুটোতেই ন্যাশনালে গোল্ড আনতে পারে। বাট ও 6 মাসও টেনে ব্যায়াম করতে পারবে আর টেনে ডায়েট করতে পারবে না। দ্যাটস ইট। সেম টাইমে আদিত্য অনেক দুজনে এসছে, অনেক বলতে পারবে, অনেকে যদি ইন্টারভিউ বুঝতে পারবে আদিত্য ওয়াজ বেটার দেন। হি ওয়াজ শর্টার, হি ওয়াজ থিকার এন্ড হি ওয়াজ স্ট্রঙ্গার। এবং সেই সময় আজকের ছেলেরা তো অনেক বেশি কেবেল হ্যানা ত্যানা ঘুরিয়ে পেঁচিয়ে এদিক থেকে ব্যায়াম করো। অনেক যখন অফ সিজন নিত না, তখন লিফটিং করতাম, পাওয়ার লিফটিং। ও ন্যাশনাল পাওয়ার লিফটিং ও বলা আছে, মেডেল আছে পাওয়ার লিফটিং ন্যাশনাল। স্টেটে তো ছেড়ে দেয়, আদিত্য মানে তো সব তাই স্টেটে সব চ্যাম্পিয়ন পাওয়ার লিফটিং। তো আমি কি করাতাম, আমি ডিসিপ্লিন মেথড, আমি যখন সিজনে ডায়েট করতাম, মুভমেন্ট করাতাম আলাদা, আর অফ সিজনে টেনে লিফটিং করতাম। ওই জন্য অত ডেন্সিটি ডেন্সিটি কোথা থেকে আসে। এবং বডি বিল্ডিং সিজন অফ সিজন ছেড়ে দিলে তার মানে লিফটিং খেলতে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো দ্যাট ওয়াজ দ্য ট্রেন্ড ব্যাক দেন। বাট এখন ওসব আমি দেখেছি না, যারা অফকোর্স সবাই পারে না, সবার ভেরি ভেরি। আমি বলছি বেঙ্গলে সমীরণ লোধি ইজ ভেরি স্ট্রং, দেবমাল্য ইজ ভেরি স্ট্রং, সৌম্য দাস ভেরি স্ট্রং, প্রসেনজিৎ দাস ভেরি স্ট্রং, বলতে পারলাম প্রদীপ সামন্ত ভেরি স্ট্রং। মানে স্ট্রং মানে অনেক সুপার স্ট্রং, মানে ভাবতে পারবে না কত স্ট্রং। মানে 35-70 কিলোতে সাইলেন্ট মানে 1 সপ্তাহ আগে ভেবে দেখো কত স্ট্রং। ভিডিও দেখে বুঝবে না, কিন্তু বি ইন দা আন্ডারস্ট্যান্ড দা ইন্টেন্সিটি। আমরা সব জায়গায় তুমি তাহলে ইন্টেন্সিটি আও। তো you need to move heavy weights with control in order to grow, as simple as that. তো তারপরে এখন তো চলছে, তারপরে আমাকে আইবিবিএফ থেকে কোচ বানানো হলো স্টেট টিমে। দ্যাট ওয়াজ one of the most memorable day in my life, being naming the coach of the state. It was always a dream for me. So I want to become the state coach for the last 2 years. এই বছর জানি না কি করবে, আমার পারফরমেন্স যেরকম থাকবে তার হয়তো করবে না, জানি না কিরকম কি হবে। বাট লাস্ট 2 বছর ধরে আমি স্টেট বডি বিল্ডিং টিমের কোচ, অফিসিয়াল। আমি ভেরি প্রাউড অফ ইট। আমি সবসময় বেঙ্গল কোচ। সো একসময় বেশ কিছু মানুষের সাথে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং, বাট তারাও আজ আমাকে খুব ভালোবাসে। সেই সময় আমি গর্ব করে বলতাম বেঙ্গল কোচ। তো বলছি আমি চেষ্টা করি সবার সাথে সুসম্পর্ক মেনটেন করেই চলা। সময় শুরু মানে অ্যাজ এ ইন্ডাস্ট্রি, তুমি শুধু আমার স্টোরি বলছো, ইটস নট অনলি মাই স্টোরি। অ্যাজ এন ইন্ডাস্ট্রি শুধু আমার গ্রোথ হয়নি, ইন্ডাস্ট্রি গ্রোথ হয়েছে। এবার গ্রোথটা একটা ব্যক্তির না হয়, ইন্ডাস্ট্রি যদি হয় না তাহলে সবাই উপকৃত হবে। এখনো অনেক কাজ বাকি, এখনো প্রচুর চ্যাম্পিয়নশিপ আনা বাকি বেঙ্গলে। বাংলায় স্পেশালি অনেকে বলবে তুমি দাদা বাংলা কেন বলো নাই। বাংলা বডি বিল্ডিং এ এশিয়ার বেস্ট ছিল একটা সময়, ওয়ার্ল্ডের বেস্ট ছিল একটা সময়। আজকে আমরা ইন্ডিয়ান বেস্ট স্ট্রাগল করছি। তো এখনো কাজ তো বাকি, রাইট? তো এটাই এখন। তার সাথে সাথে আমি বেশ কিছু আমার লাইফে ডেভেলপমেন্ট হয়েছে, যেমন আরো একটা জিম খুলে যেতে বসে আছে, জিমটা লাস্ট ইয়ার ওপেন করেছি। এবং আমি রিসেন্টলি সাপ্লিমেন্ট ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছি, দুটো ইকুইপমেন্ট ব্র্যান্ডের সাথে আমার কোলাবোরেশন হয়েছে। আমার প্রাক্তন গুরু এবং আইবিবিএফ এর ফেডারেশন থেকে আমাকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বিকজ অফ মাই পারফরমেন্স। সেই সময় সবকটা গ্রুপের চ্যাম্পিয়ন আমার প্লেয়ার থাকতো,
এবং আমি দেখিনি। আর আমি আমার যা যা লিস্ট অফ অ্যাচিভমেন্টস আছে আমি খুব গর্ব করে বলতে পারি এটা খুবই রেয়ার, খুবই রেয়ার। পাওয়ার লিফটিং ন্যাশনালে মেডেল 12-14টা মেডেল, প্রচুর কিছু দিয়েছি। ন্যাশনাল বডি বিল্ডিংও প্রচুর কিছু দিয়েছি। আমার কোনো স্টেজে যেখান থেকে আমি মেডেল কিনে দিইনি বাংলাকে। সুতরাং হ্যাঁ, ধ্রুবাচার্য যে অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়া হয়েছে, আই ক্যান সে দ্যাট আই এম ওয়ার্দি অফ ইট। এখনো চেষ্টা করে যাচ্ছি দ্যাট আই রিমেইন ওয়ার্দি অফ ইট, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এবং আমার পরিবার জানেন তোমরা চেষ্টা করছে, এবং সিনিয়র স্টুডেন্টস তারা জানে আমি কি দিচ্ছি। এবং এটা বেশি দিন করা যাবে না, বেশি দিন করা যায় না, কোনো মানুষ করতে পারে না। ওই জন্য আমি প্ল্যান করেছি আর 5 বছরের মধ্যে আই উইল বি মুভিং আউট অফ দিস ইন্ডাস্ট্রি। আর 5 years আই উইল বি কোচিং, নট আফটার দ্যাট। তারপরে আই উইল বি হ্যাভিং মাই ওন লাইফ, হ্যাভিং মাই ডিফারেন্ট চ্যাপ্টার এন্ড ডিফারেন্ট জার্নি ইন মাই লাইফ। বিকজ প্রত্যেকের লাইফে সবসময় একটা টুইস্ট থাকা দরকার, রাইট? একই ধরনের জিনিস আমি অনেকদিন ধরে করে আসছি, ধরো 5 more years, তারপর আই উইল মুভিং আউট অফ দিস। বডি বিল্ডিং তো আছে, বডি বিল্ডিং ছাড়া তো বডি বিল্ডিং সবার একটা ভাবছে, বডি বিল্ডিং কি বডি বিল্ডিং বডি বিল্ডিং ছাড়া আমি মুভি দেখতে খুব ভালোবাসি, ভালো ভালো সিনেমা দেখেছি আজ এবং এখনো দেখে আসি। বডি বিল্ডিং সবাই পছন্দ করছে, মানে লাইক বডি বিল্ডিং। যেমন ধরো তুমি আর্নল্ড শোয়ার্জনেগার, আর্নল্ড শোয়ার্জনেগার ভালো লাগছে, তোমার পছন্দ কি? তবে আর্নল্ড শোয়ার্জনেগার সবার পছন্দ, সবার, প্রত্যেকের ভালো লাগে। রনি কোলম্যানকে প্রত্যেকের ভালো লাগে। বাট আমি খুব মোটিভেটেড হই যে কাটলার আর শন রোডেন, এই দুজনের ভিডিও স্পিচ শুনি। ডোরিয়ান এক্স তো আছে, আছে, কিন্তু আমি জানি না, আমি জেক ডাক্তার এবং শন রোডেনের ভিডিও দেখে এবং শুনে আই গেট ভেরি মাচ বেনিফিট। তারপরে আর্নল্ড শোয়ার্জনেগারের কাছে প্রচুর কিছু শিখেছি। আর আর্নল্ড শোয়ার্জনেগার তোমার জায়গায় কত কি ফলো করো, বাট আর্নল্ড যখন পাম্পিং আয়রনের র ফুটেজ আছে, তোমরা জানি না র আয়রন বলে র আয়রনের একটা ফুটেজ আছে, তোমরা দেখেছো কিনা জানি না। সেখানেও 1975 বলছো যে somewhere down the line I'll be the highest paid actor in the world and I'll be the governor of the United States, of state of California. তো এটা বলছে 1975, যখন কিছু হয়, যখন মুভিতে আসে, পলিটিক্সের তারও পরে এসেছে। তো দ্যাট ওয়াজ দ্য ভিশন। আমি বলছি না, তোমার স্বপ্নগুলো খুব আঁকড়ে রাখতে হবে সমাজটা, এবং তোমার বন্ধু বান্ধব কেউ তোমার না, কেউ তোমার না। একটা মানুষ যদি সাকসেসফুল না হয়, তার বন্ধু বান্ধব তার সাথে থাকে না, সেখানে অনেকে কন্ট্রাডিক্ট করবে, অনেকে। বাট তুমি যারা তোমরা ভাবছো হ্যাঁ আমার বন্ধু আমার পাশে থাকবে, ভাই তাই তোমার জীবনে এখনো ভালো টাইম আছে, বিশ্বাস করো। এবং তার মধ্যে তোমার বন্ধুর কাছে অনেক এক্সট্রা টাইম আছে, যে কোনো একটা। তোমার যখন রিয়েলি ইফ ইউ আর ইন নিড, when you are down and out, right, এবং সবাই সবার কাজে ব্যস্ত, তখন তোমাকে কিন্তু কেউ তোমার সঙ্গে থাকবে। সুতরাং you need to be on top always। তাহলে তোমার পরিবার এবং তুমি দুজনেই ভালো থাকবে। আজকে যদি আমি সাকসেস আমার কাছে না থাকতো, আমি কি দেখাতাম পলাশদের লাইফ, আমি কি দেখাতাম অনেকদের লাইফ। আজকে তুমি দেখো পলাশ নিজের জিম আছে, অনেকে নিজের জিম এস্টাবলিশ করছে, সুদীপে নিজের জিম আছে, এভরিবডি ইজ এস্টাবলিশ। সবার কাছে, আমার প্রত্যেকটা ভাইয়ের কাছে ভালো ভালো স্পন্সরশিপ আছে। আমি যদি আনসাকসেসফুল লোক হতাম, আমি কি এরকম ওদেরকে গাইড করতে পারতাম? এটা পসিবল না। সুতরাং আই হ্যাড টু বি দ্য রোল মডেল ফর দেম, এবং স্টিল আই এম ট্রাইং টু ডু দ্যাট। আমি কোনো সময় লুজ টক করি না, চেষ্টা করি ওদের না করতে। এবং মানুষের ইমোশনস আউটবার্স্ট হয়, বাট আই ডু নট পোস্ট ইট অন সোশ্যাল মিডিয়া অর শো ইট ইন ফ্রন্ট অফ দিস। আমি আমার ভাইদের সাথে অনেক রকম কথা বলি, আমি যেরকম খুলে মিশি ওরকম কোন মানুষের তোমরা মিশতে পারো। সুতরাং আই ডিসকাস এভরিথিং, বাট আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য ইন্ডাস্ট্রি থেকে যায়। সুতরাং আমি সবাইদের বলবো, সবসময় যখন if you are representing your game or the industry, you should be very responsible for it. You should do it in very responsible manner. তো এবং সাকসেস না থাকলে ভাই আমার এই ভাইটি আমাকে আগে পডকাস্টে ডাকতো। তো এটা লাইফ, কিছু করার নেই। এটা আমরা সবাই সাকসেস না হতে কেউ মানে এটা ভালো। আমি একটা প্লেয়ারের লাইফে কিছু করতে একটা জায়গায় যাবো, আমি একটা প্লেয়ারের নাম বলতে পারি। তুমি বিরাট কোহলি যখন আমাদের টিম ইন্ডিয়া যখন জুনিয়র টিম যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তোমার প্লেয়ার ছিল যদি আমার মনে করেন আসমাত্তা or something like that. He scored humongous runs, but Kohli was the captain.
only going to become one of the highest scorers in the world. সবাই কোটি করবেন because he got success, he was successful, he was consistent, and he was charming at the same point of time. তো তোমাকে এই সব কিছু মেনটেন করে চলতে হবে। তবে গিয়ে তোমরা যেটা চাইছো স্বপ্ন দেখছো তাহলে পাবে স্বপ্ন দেখছো। আর একটা কথা সেটা হচ্ছে গিয়ে জীবনে কোন জিনিসটা সত্যি কথা আলোচনা মিথ্যা কথা এবং হিপোক্রেসি এবং প্রিটেন্ডিং ভাই আই ডোন্ট লাইক। মানে দেখো তুমি আইনা তুমি সাদা হয়তো কালো, আমি দুটোকেই রেসপেক্ট দিই বিকজ তোমরা ক্লিয়ার তোমাদের বিষয়গুলো। আর যারা গ্রেতে থাকে তারা হচ্ছে সন্ধ্যা হচ্ছে, অবশ্যই তারা সময় মতন সদা হতে পারে, সময় মতন না হতে পারে। ইউজ করো ক্রিকেটই অপরাধ করবে। তো অবশ্যই যদি কোনো ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সময় পাওয়ার হাউস জিমে আসুন। আমি কাউকে বলবো না যে আমার কাছে আসো, আমার জিমে আসো, এরকম না। যেখানেই আসো নিজের জন্য সময় বার করো। তোমার যদি সুস্থ শরীর না থাকে তুমি তোমার ফ্যামিলির জন্য তুমি কিন্তু সাকসেস, পয়সা, টাইম, অ্যাফেকশন কিছু দিতে পারো। তোমরা সুস্থ থাকার জন্য ডেইলি এক্সারসাইজ করো, সাম ফর্ম এক্সারসাইজ বাড়িতে করো কি জিমে করো, ডাজন্ট এভার ম্যাটার। চলো সবাই ভালো থাকো, আমরা আবার আসবো।